আসসালামু আলাইকুম। এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দেখব। ইলেকট্রন বিন্যাস করতে হলে সবার আগে আমাদেরকে অরবিটালের এই সারণীটা মুখস্থ করতে হবে। 1s 2s 2p 3s 3p 3d 4s। আমি এখানে 3d কে আগে লিখেছি, 4s কে পরে লিখেছি। কিন্তু ইলেকট্রন সবার আগে 4s এ প্রবেশ করবে, তারপর 4s অরবিটাল পূর্ণ হয়ে গেলে ইলেকট্রন 3d তে প্রবেশ করবে। আর আমাদেরকে মনে রাখতে হবে যে কোন অরবিটালের সর্বোচ্চ মান কত। s অরবিটালের সর্বোচ্চ মান হচ্ছে 2, অর্থাৎ s অরবিটালে আমরা দুইটার বেশি ইলেকট্রন দিতে পারবো না। p অরবিটালের সর্বোচ্চ মান হচ্ছে 6, p অরবিটালে আমরা 6টার বেশি ইলেকট্রন দিতে পারবো না। d অরবিটালের সর্বোচ্চ মান হচ্ছে 10, d অরবিটালে 10টা বেশি ইলেকট্রন বসতে পারবে না। f অরবিটালের সর্বোচ্চ মান হচ্ছে 14, এই f অরবিটালে 14টার বেশি ইলেকট্রন বসতে পারবে না। আচ্ছা, আর আমাদেরকে 1 থেকে 30 পর্যন্ত কোন মৌলটার পারমাণবিক সংখ্যা কত সেটা আমাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে শুরু করা যাক। হাইড্রোজেন, আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা কি হবে? আমি আগেই বলেছিলাম এই সারণীটা আমাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে ফার্স্টে আমরা 1s লিখলাম। যেহেতু তার পারমাণবিক সংখ্যা s, তাই s এ হবে একটা ইলেকট্রন। এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। হিলিয়াম, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তাহলে 1s লিখলে s অরবিটালের সর্বোচ্চ মান হচ্ছে 2। দুইটা দিলে আমাদের হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। তারপর লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। তাহলে 1s এর জন্য হচ্ছে 2টা ইলেকট্রন, আর আমাদের লাগবে 3টা হতে আরো একটা ইলেকট্রন। তাহলে আমরা 2s কে আনলাম, এই s এর জন্য একটা ইলেকট্রন। তাহলে 1s এ 2টা, 2s এ একটা, মোট 3টা ইলেকট্রন। তারপর বেরিলিয়াম, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। তাহলে 1s এর জন্য হচ্ছে 2টা, আর 2s এর জন্য হচ্ছে 2টা। বোরন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, 1s এর জন্য 2টা, 2s এর জন্য 2টা, হয়ে গেল 4টা। তো 5টা হতে আরো একটা ইলেকট্রন লাগে, তাই আমরা আরেকটা অরবিটালকে আনবো, সেটা হচ্ছে 2p। আর সেই 2p তে হচ্ছে p এর জন্য একটা ইলেকট্রন দিয়ে দিব। তাহলে মোট 5টা ইলেকট্রন হয়ে গেল। কার্বন, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। তাহলে 1s এর জন্য 2টা, 2s এর জন্য 2টা, হয়ে গেল 4টা। আর 6টা হইতে আরো লাগবে 2টা, 2p তে দিয়ে দিব আমরা 2টা। তাহলে এটা হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাস। নাইট্রোজেন, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। তাহলে 1s এর জন্য 2টা, 2s এর জন্য 2টা, আর 2p এর জন্য হচ্ছে 3টা। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তাহলে 1s এর জন্য 2টা, 2s এর জন্য 2টা, হয়ে গেল 4টা। 8টা হতে আরো 4টা লাগবে, তাই 2p তে হচ্ছে 4টা, মোট 8টা ইলেকট্রন। এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। তারপর ফ্লোরিন, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। আপনাদেরকে অবশ্যই পারমাণবিক সংখ্যাগুলো মুখস্থ করতে হবে। কোন মৌলের পারমাণবিক সংখ্যা কত সেটা আপনাদেরকে জানতে হবে। তাহলে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, আর 1s হবে 2টা ইলেকট্রন, 2s এর জন্য 2টা, হয়ে গেল 4টা। 9টা হতে হলে আরো 5টা ইলেকট্রন লাগবে, তাহলে 2p এর জন্য হচ্ছে 5টা ইলেকট্রন, মোট 9টা ইলেকট্রন। তারপর নিয়ন, নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। তাহলে 1s এর জন্য হচ্ছে 2টা, 2s এর জন্য 2টা, 10টা হতে আরো লাগবে 6টা, তাই 2p এর জন্য হচ্ছে 6টা। সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে আমরা অলরেডি এ পর্যন্ত জানি যে এ পর্যন্ত 10টা ইলেকট্রন কিভাবে হলো। তাহলে 11টা ইলেকট্রন হতে আরো একটা ইলেকট্রন লাগবে। তাহলে আমরা এই 2p পরে আর কোন অরবিটাল আছে সে অরবিটালকে নিয়ে আসবো। 2p পরে অরবিটালটা হচ্ছে 3s, এই 3s এ একটা ইলেকট্রন দিয়ে দিব, তাহলেই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। তারপর ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। তাহলে আমরা অলরেডি জানি এ পর্যন্ত হচ্ছে 10টা ইলেকট্রন। তাহলে ম্যাগনেসিয়ামের 12টা হতে আরো লাগবে 2টা ইলেকট্রন, এই 3s এর জন্য হচ্ছে 2টা ইলেকট্রন। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। তাহলে 1s 2s 2p এতটুকুর জন্য হচ্ছে 10টা ইলেকট্রন। তারপর আমরা 3s টা কিভাবে আনলাম সেটাও দেখলাম, 3s এর জন্য হচ্ছে 2টা ইলেকট্রন। এ পর্যন্ত হয়ে গেল হচ্ছে 12টা ইলেকট্রন। তাহলে 13টা হতে আরো একটা ইলেকট্রন লাগবে। তারপর 3s এর পর কোন অরবিটালটা আছে সেটা সেই অরবিটালটাকে আমরা আনবো। 3s এর পর 3p অরবিটাল আছে। তাহলে এ পর্যন্ত হয়ে গেছে 12টা ইলেকট্রন, 13টা হতে আরো একটা ইলেকট্রন লাগবে, এই 3p তে আমরা একটা ইলেকট্রন দিয়ে দিব। দেখুন আমরা 2p এর পর 3s কে কেন আনলাম। এখানে
2p-তে আমরা জানি p এর মান হচ্ছে সর্বোচ্চ 6, p-তে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারবে। যেহেতু p-তে সর্বোচ্চ ইলেকট্রন 6টা হয়ে গেছে, তাই তার বেশি আমরা আর ইলেকট্রন দিতে পারবো না, এই জন্য তার পরের অরবিটালটাকে আমরা আনলাম। আচ্ছা, তারপর সিলিকন হচ্ছে 14, 1s এর জন্য হচ্ছে 2টা, 2s এর জন্য 2টা, এই পর্যন্ত হচ্ছে 10টা। তারপর লাগবে হচ্ছে 14টা, 3s এর জন্য 2টা, হয়ে গেল 12টা, আরো লাগবে 2টা, তারপর 2p-তে দিয়ে দিব আমরা 2টা, এই হয়ে গেল টোটাল 14টা। দেখুন, যে অরবিটালের সর্বোচ্চ মান যত, তার বেশি কিন্তু আমরা ইলেকট্রন দিতে পারবো না। সেই অরবিটালটা পূর্ণ হয়ে গেলে আমরা পরবর্তী অরবিটালে যাব। তারপরে ফসফরাস, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, তাহলে 1s এর জন্য 2টা, 2s এর জন্য 2টা, 2p-র জন্য 6টা, মোট হয়ে গেল এখানে 10টা ইলেকট্রন। তারপর আরো লাগবে হচ্ছে 5টা ইলেকট্রন, 3s এর জন্য হচ্ছে 2টা, আর 3p-তে দিয়ে দিব আমরা 3টা, এই টোটাল হয়ে গেল হচ্ছে 15টা ইলেকট্রন। তারপর সালফার, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 16, আমরা অলরেডি এ পর্যন্ত বুঝে গেছি যে এখানে 12টা ইলেকট্রন আছে, 16টা হতে আরো 4টা ইলেকট্রন লাগবে, তাহলে 3p-তে দিয়ে দিব আমরা 4টা ইলেকট্রন। ক্লোরিন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, তাহলে 1s, 2s, 2p, 3s এ পর্যন্ত হয়ে গেল হচ্ছে 12টা ইলেকট্রন। 17টা হতে আরো 5টা ইলেকট্রন লাগবে, তাই 3p-তে দিয়ে দিব আমরা 5টা ইলেকট্রন, এ হয়ে গেল 17টা ইলেকট্রন। তারপর আর্গন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, 1s, 2s, 2p, 3s এ পর্যন্ত হয়ে গেল 12টা ইলেকট্রন। 3s এর পর অরবিটালটা হচ্ছে 3p অরবিটাল, 3p-তে দিয়ে দিব আমরা 6টা ইলেকট্রন, তাহলে টোটাল হয়ে যাবে 18টা ইলেকট্রন। পটাশিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, 1s, 2s, 2p, 3s, 3p, এই 3p-তে অলরেডি হয়ে গেছে কয়টা ইলেকট্রন? 18টা ইলেকট্রন হয়ে গেছে অলরেডি। এই 3p তো পূর্ণ হয়ে গেল, 3p-তে সর্বোচ্চ ইলেকট্রন 6টা থাকতে পারবে, 6টা হয়ে গেছে। তারপর আমরা 3p-র পরে কোন অরবিটালটা আছে সেই অরবিটালটাকে আমরা আনবো, তাহলে 3p-র পরে অরবিটালটা হচ্ছে 4s, এই পর্যন্ত হচ্ছে 18টা ইলেকট্রন, আমাদের লাগবে 19টা ইলেকট্রন, তাই আমরা 4s-এ দিয়ে দিব একটা ইলেকট্রন, টোটাল হয়ে গেল 19টা ইলেকট্রন। তারপর ক্যালসিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, 1s, 2s, 2p, 3s, 3p এই পর্যন্ত হয়ে গেছে 18টা ইলেকট্রন, আমাদের লাগবে হচ্ছে আর 2টা ইলেকট্রন, তাহলে আমরা 4s-এ দিয়ে দিব 2টা ইলেকট্রন। আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন। তারপর স্ক্যান্ডিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 21, এখন একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে একটু ব্যতিক্রম কিছু জিনিস আছে। এই পর্যন্ত আমরা অলরেডি 18টা ইলেকট্রন পাইলাম, তারপরে আমি 3d-কে আগে লিখেছি, তারপর 4s-কে লিখেছি, কিন্তু ইলেকট্রনটা আগে 4s-ই প্রবেশ করবে, তাহলে আমি 3d-কে কেন আগে লিখলাম? দেখুন, 3 নাম্বার শক্তি স্তরকে যদি আমরা একসাথে সাজাই, তাহলে আমরা খুব সহজে এই জিনিসটা মুখস্থ রাখতে পারবো যে 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s। এখানে দেখুন 2s এর পরে 2p মানে হচ্ছে প্রথম শক্তি স্তর, পরে আমরা লিখেছি দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরের পরে আমরা লিখেছি তৃতীয় শক্তি স্তর, তারপর তৃতীয় শক্তি স্তরের পরে আমরা লিখেছি 4 নাম্বার শক্তি স্তরকে। এখন দেখুন এই পর্যন্ত হয়ে গেছে 18টা ইলেকট্রন, তারপর আমরা 4s-এ দিয়ে দিব 2টা ইলেকট্রন, হয়ে গেল 20টা। 4s যেহেতু পূর্ণ হয়ে গেছে, আরো লাগবে একটা ইলেকট্রন, তাই 3d-কে নিয়ে আসলাম, এই 3d-তে দিয়ে দিব একটা ইলেকট্রন, হয়ে গেল টোটাল 21টা ইলেকট্রন। তারপর টাইটেনিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 22, তাহলে এই পর্যন্ত হয়ে গেছে 18টা। 4s-এ ইলেকট্রন আগে প্রবেশ করাবো, 4s-এর জন্য হচ্ছে 2টা, হয়ে গেল 20টা, 22টা হতে লাগবে আরো 2টা, তাই 3d-তে দিয়ে দিলাম আমরা 2টা ইলেকট্রন। তারপর ভ্যানাডিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 23, তাহলে 1s, 2s, 2p, 3s, 3p এই পর্যন্ত হচ্ছে 18টা ইলেকট্রন আমরা জানি, পিছনে আমরা দেখলাম। তারপর আমরা 4s এর আগে ইলেকট্রন দিব, 4s এর জন্য হচ্ছে 2টা, হয়ে গেল 20টা, আমাদের লাগবে হচ্ছে 23টা, তাহলে 3d-তে দিয়ে দেব 3টা। তারপর ক্রোমিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, আমরা জানি যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। এখন কেন ব্যতিক্রম সেই বিষয়টাও আমরা দেখব। দেখুন 1s, 2s, 2p, 3s, 3p এই পর্যন্ত হচ্ছে 18টা ইলেকট্রন, আগে আমরা স্বাভাবিক নিয়ম একটু দেখি। এই পর্যন্ত হচ্ছে 18টা ইলেকট্রন, এখন স্বাভাবিক নিয়মে যদি আমরা 4s-এ যে 2টা ইলেকট্রন, তাহলে 3d-তে দিব হচ্ছে 4টা ইলেকট্রন, এই পর্যন্ত হয়ে যাবে 20টা, যদি 2টা দেই আর 24টা হতে লাগবে 4টা, তাহলে 3d-তে দিব আমরা 4টা, টোটাল হবে 24টা। কিন্তু
যদি এখানে 4 আর এখানে 2 দেই তাহলে ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে ভুল। এই ইলেকট্রন বিন্যাসটা সঠিক হবে না। কেন সঠিক হবে না? কারণ আমরা জানি অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল সমূহ অধিকতর সুস্থির। এখানে 3D অর্ধপূর্ণ হওয়ার সুযোগ আছে। আমরা জানি ডিতে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে, 10টার অর্ধেক হচ্ছে 5টা। যদি আমরা স্বাভাবিক নিয়মে করি তাহলে সিডিতে হয় 4টা, কিন্তু যদি আমরা 4s থেকে একটা ইলেকট্রন সিডিকে দিয়ে দেই তাহলে কিন্তু সিডি অর্ধপূর্ণ হয়ে যায়, আর অর্ধপূর্ণ অরবিটাল সমূহ অধিকতর সুস্থিত হবে। এখানে 4s যদি তাকে একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে 4s এ 2টার পরিবর্তে হয়ে যাবে একটা, তাহলে 4s অর্ধপূর্ণ হলো, সিডিও অর্ধপূর্ণ হলো, তাহলে উভয় অর্ধপূর্ণ। আমরা জানি অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল সমূহ অধিকতর সুস্থিত। এই সুস্থিতি অর্জন করার জন্যই 4s এ একটা ইলেকট্রন হয় আর সিডিতে 5টা ইলেকট্রন হয়। আশা করি আপনারা বুঝতে পারবেন। তারপর ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা হচ্ছে 25। তাহলে আমরা জানি 1s 2s 2p 3s 3p এ পর্যন্ত হয়ে গেলে টোটাল 18টা ইলেকট্রন। 4s এ দিয়ে দিব আমরা 2টা, আমরা জানি 4s ইলেকট্রন আগে প্রবেশ করে, হয়ে গেল 20টা, আর 25টা হতে আর লাগবে 5টা ইলেকট্রন, তাই 3d তে আমরা 5টা ইলেকট্রন দিয়ে দেব, টোটাল হয়ে গেল 25টা ইলেকট্রন। তারপর আয়রনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। 1s 2s 2p 3s 3p এ পর্যন্ত হয়ে গেল 18টা ইলেকট্রন। তারপর 4s এ 2টা ইলেকট্রন, হয়ে গেল 20টা, আর লাগবে 6টা, তাহলে আমরা 3d তে দিয়ে দিব 6টা ইলেকট্রন। তারপর কোবাল্ট, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 27। তাহলে 1s 2s 2p 3s 3p এ পর্যন্ত হয়ে গেল 18টা ইলেকট্রন। 4s এ দিয়ে দিব আমরা 2টা, তাহলে হয়ে গেল 20টা, আর লাগবে 7টা ইলেকট্রন, আমরা 3d তে দিয়ে দিব 7টা ইলেকট্রন। আপনাদের অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তারপর নিকেল, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 28। তাহলে 1s 2s 2p 3s 3p আমরা জানি এ পর্যন্ত 18টা ইলেকট্রন হলো। তারপর 4s এর জন্য হচ্ছে 2টা, হয়ে গেল 20টা, আর লাগবে 8টা, 3d তে দিয়ে দেব 8টা ইলেকট্রন, টোটাল হয়ে গেল 28টা ইলেকট্রন। তারপর কপার 29। আমরা জানি ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাসটা স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম হয়। এখানেও সেম, কপারের ইলেকট্রন বিন্যাসটা হবে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। কেন স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম হবে সেটাও আমি বোঝাচ্ছি। তাহলে আমরা যদি স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে দেখুন তো কি হয়। এ পর্যন্ত হয়ে গেল 18টা, 4s এ দিয়ে দিব 2টা, আর সিটিতে দিয়ে দিব 9টা, হয়ে গেল টোটাল 29টা। যদি এভাবে করি তাহলে ইলেকট্রন বিন্যাসটা হবে ভুল। কেন ভুল? আমাদেরকে মাথায় রাখতে হবে যে অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল সমূহ অধিকতর সুস্থির। এখানে যদি স্বাভাবিক নিয়মে আমরা করি তাহলে এখানে হয় 9টা, আর এখানে হয় 2টা, কিন্তু এই 4s যদি তার 2টা ইলেকট্রন থেকে যদি একটা ইলেকট্রন তাকে দিয়ে দেয় তাহলে তার ইলেকট্রন হয়ে যাবে 10টা, সে পূর্ণ হয়ে যাবে। আমরা জানি ডিতে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে, এই 10টা ইলেকট্রন থাকলে সে পূর্ণ হয়ে যাবে, সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে যাবে। তাহলে এখানে এই 4s কি করবে, সিডি কে একটা ইলেকট্রন দিয়ে দিবে, যার ফলে সিডিতে হয়ে যাবে 10টা ইলেকট্রন, আর সে যেহেতু একটা ইলেকট্রন দিয়ে দিল তাই তার একটা ইলেকট্রন কমে যাবে, এখানে হয়ে যাবে 4s এ একটা ইলেকট্রন। তাহলে এখানে সে হলো অর্ধপূর্ণ আর সে হলো পূর্ণ, আর পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল সমূহ অধিকতর সুস্থির। এই সুস্থিতি অর্জন করার জন্যই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হয় স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। তাহলে আমরা বুঝলাম এখানে 9টার পরিবর্তে কেন 10টা হলো। জিঙ্ক, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 30। তাহলে আমরা অলরেডি জেনে গেলাম যে এখানে 3p পর্যন্ত হচ্ছে 18টা ইলেকট্রন, 4s এ 2টা ইলেকট্রন, হয়ে গেল 20টা, লাগবে হচ্ছে 10টা, তাহলে 3d তে দিয়ে দেবো আমরা আর 10টা ইলেকট্রন, টোটাল হয়ে গেল 30টা ইলেকট্রন। আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে ছোট্ট করে একটা লাইক দিন, আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।